সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহান পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি যোগ দেন শিক্ষক এবং আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরাও। কয়েক জায়গায় সংঘর্ষ। সারা দেশে চালু হলো ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী। এবার বিস্তারিত সংবাদ। দেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবার উন্মুক্ত হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সংক্রান্ত ঘোষণা দেন। বেলা 2টার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ ফিরে আসতে দেখা যায়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে গেল 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। গেল 23 জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়। 10 দিন পর 28 জুলাই চালু হয় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ, কিন্তু বন্ধ ছিল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত 66 জন কারারক্ষী এবং অন্যান্য পদের 10 জন সহ মোট 77 জনের সবাইকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্ব অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল। এর আগে গত 19 জুলাই জেল কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ড ঘটিয়ে 9 জন জঙ্গি সহ 826 আসামির সবাইকেই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এছাড়াও 85টি আগ্নেয়াস্ত্রগুলি, খাদ্যদ্রব্য সহ লুট করা হয় জেলখানার যাবতীয় মালামাল। ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক এবং আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরা। বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বেলা 11:30টায় চট্টগ্রাম লাল দিঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও আইনজীবীরা মিছিল নিয়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন শিক্ষকরা। একই সাথে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা। সরকারি হিসেবে যে 200-300 মানুষকে মেরে ফেলা হলো, কিংবা সরকারি হিসেবের বাইরে যে অগণিত মানুষকে মেরে ফেলা হলো, তার জন্য সরকার এখন প্রহসন করছে আমাদের সাথে। প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে পুলিশ আসছে এবং এক ধরনের ধরপাকড় চালাচ্ছে, কিন্তু ওনারা জানেন না যে সারা বাংলাদেশ আজকে আমাদের সাথে। স্বাধীন বাংলাদেশে এই ধরনের ধরপাকড়ের ইতিহাস নাই। এই মডেলটি হচ্ছে বিশেষভাবে যুদ্ধপীড়িত অঞ্চলে অথবা যে সমস্ত জায়গাতে অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী সিভিলদেরকে দমন করতে চায় সেখানকার মডেল। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীরা শহরের অপরাজয় 71-এর পাদদেশে সমবেত হয়। সেখান থেকে চৌরাস্তা অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে আর্ট গ্যালারি পার হয়ে পৌরসভার গেটের কাছে পৌঁছালে পুলিশের দ্বিতীয় ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এতে 10 থেকে 15 জন শিক্ষার্থী আহত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের সাথে আলোচনা করে খুলনায় কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। তাদের ডাকে সাড়া না দিয়ে খুলনার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠি ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। আটক করা হয় অন্তত 50 জনকে।
বরিশালে শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে অবস্থান নিতে গেলে লাঠিপেটা করে পুলিশ। এতে ৩ সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত ২০ জন। আটক করা হয়েছে অনেককে। সিলেটের সুবিদ বাজারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। যশোরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় ৬ জনকে। যারা ছাত্রদের উপর গুলি এবং বিনা কারণে আটক করছে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজকেও ৩ জন আমাদের এইসব বন্দর মেরেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও হয়রানি বন্ধ সহ কয়েক দফা দাবিতে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বিএনপিপন্থী শিক্ষকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি হত্যার সুষ্ঠু বিচার দাবি আমরা করছি। সঠিক মানুষের মাধ্যমে সঠিক বার্তাটা যেন যায় যে তোমাদের বিচার করা হবে, এবং ছাত্রদের প্রতিও আমি আহ্বান জানাবো এই প্রতিশ্রুতি সরকার যখন দেবে তখন যেন তারা ক্লাসে ফিরে আসে। আমরা ক্লাসে দেখতে চাই ওদেরকে। বগুড়া ও নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। টানা অস্থিরতা এবং কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের বৃহত্তম সৈকত কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের আনাগোনা নেই সাগরকন্যা কুয়াকাটাতেও। এতে লোকসানে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে অস্তিত্ব সংকটে পড়বে হোটেল, মোটর, রেস্তোরাঁ সহ পর্যটন শিল্পের ব্যবসা। কক্সবাজারের সুনীল বড়ুয়া এবং পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্যটক শূন্য সৈকত নগরী কক্সবাজার। গত প্রায় 2 সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা। ব্যবসায়ীদের দাবি, সেখানে হোটেল, মোটেল ও রেস্তোরাঁ সহ পর্যটন খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে অন্তত 10 কোটি টাকা। ক্ষতির পরিমাণ তো অনেক। এখন ক্ষতির পরিমাণ আমরা 17 কোটি টাকা ক্রস করছি, গত সপ্তাহে বলছি। এইভাবে চলতে থাকলে তো পর্যটন সেক্টর একেবারে ধ্বংস হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের উপর বিনয় অনুরোধ যে স্বাভাবিক পরিস্থিতি তৈরির জন্য পর্যটক নির্বিঘ্নে আসতে পারে সেই ব্যবস্থা যাতে দ্রুত করে। এইভাবে যদি ক্ষতি কন্টিনিউ করে তাহলে আমাদের কর্মচারীদের বা ইন্ডিয়ার জীবনে একটা বড় ইম্প্যাক্ট আসবে। ওরা ক্ষতিগ্রস্ত হবে। সর্বপ্রথম এখানে তো 20 থেকে 22,000 কর্মচারী নিয়মিত অনিয়মিত চাকরি করে। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য মতে চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে গত 16 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত কক্সবাজারে পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে 150 কোটি টাকারও বেশি। এদিকে সাগরকন্যা কুয়াকাটায় শুনশান নীরবতা। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, শামুক, ঝিনুক, আচার সহ বাহারি পণ্যের দোকানে আনাগোনা নেই কারো। অলস সময় কাটছে সৈকত কেন্দ্রিক ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়ার সহিসদের। বেঞ্চ ওয়াটার বাইক বোটগুলো তীরে তুলে রাখা। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংকটে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এলাকা থেকে কিছু দর্শনার্থী এসে আসলে সমুদ্র গোসল করে, কিছু কিছু টাইমে আপনারা যেটা দেখতেছেন সেটা দর্শনার্থী, আশেপাশে এলাকার তেমন কোনো পর্যটক নেই। এখন যে দেশের যে পরিস্থিতি, এই জন্য আপনার টুরিস্ট কুয়াকাটা আসতে পারে না, আর এই জন্য আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, আর আমাদের দিনকাল খুব খারাপ। যদি পরিস্থিতি অতি দ্রুত নিরসন করে আবার কুয়াকাটাকে পর্যটন মুখরিত করা যায় তাহলে হয়তো আমরা আবারও চিরচেনা রূপে ফিরতে পারবো। আমরা আগামী এক মাসেও কোনো গেস্ট পাবো কিনা আমাদের সন্দেহ, এবং আমরা ব্যবসায়ীরা এখন হতাশার মুখে আছি। কয়েক সপ্তাহের অগ্রিম বুকিং বাতিল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন হোটেল, মোটেল ব্যবসায়ীরা। পর্যটন শিল্প সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে আমার মনে 100 কোটি টাকার উপরেই লোকসানের গুনতি হচ্ছে। আগামী কতদিন পরে আবার এই পরিবেশটা ফিরে পাবে, স্বাভাবিক অবস্থাটা ফিরে আসবে, আবার টুরিস্টরা রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে তারা আসতে পারবে, এইটার উপর ডিপেন্ড করবে। যদি এমনটা চলতে থাকে তো এটা লোকসানের ঘানিটা আরও বাড়বে। স্থবিরতা কাটাতে পর্যটন এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গদি টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের। বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে অস্থিরতা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন। চলমান অবস্থা থেকে উত্তরণের সরকারকে এই পদক্ষেপ নেয়ার তাগিদ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে।
আন্দোলন ঘিরে অস্থিরতা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে ত্রিমুখী অবস্থানে শিপিং লাইন, ব্যবসায়ী এবং চট্টগ্রাম বন্দর। এ চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের, তবে এর জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। আন্দোলন ও ইন্টারনেট বন্ধের প্রভাবে অন্তত এক সপ্তাহ সেখানে ছিল অচলাবস্থা। এতে সময় মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় আমদানিকারকদের ঘাড়ে চেপে বসেছে বিপুল পরিমাণ শিপিং ড্যামারেজ চার্জ বা বাড়তি জাহাজ ভাড়ার বোঝা। এককভাবে তৈরি পোশাক খাতে বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। এটি মওকুফ চান ব্যবসায়ীরা। আমাদের চার্জটা অলমোস্ট $24 থেকে $48 পর্যন্ত ওরা একটা বাড়তি চার্জ নিয়ে থাকে পার ডে। সেটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। যে হিসাবটা আছে প্রায় 40 কোটি টাকার উপরে শিপিং লাইনের আর কন্টেইনার ড্যামারেজ চার্জ আছে, শুধু শিপিং লাইনের, পোর্টেরটা ছাড়া। সেটা প্রতিদিন কিন্তু বাড়তেছে। এটা গতকালকে আমরা হিসাবটা নিতে পারিনি এবং আজকে হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা ক্ষতির কথা বলছেন জাহাজ মালিকরাও, তারাও চায় জরিমানা মওকুফ। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে সাধারণত 2 দিনে পণ্য খালাস ও পণ্য জাহাজে তুলে একটি জাহাজ বন্দর জেটি ত্যাগ করে, যা 4 থেকে 5 দিনে ঠেকেছিল। জেটিতে প্রতিদিনের বাড়তি অবস্থানের জন্য অন্তত $20,000 গুনতে হয় তাদেরও। যেখানে আগে আমাদের জাহাজ যেখানে 2 দিনে ফিডার ভেসেল সেল করতো, সেখানে প্রতিটা জাহাজ 4 দিন 5 দিন পর্যন্ত লেগেছে। তাহলে এখানে মনে করেন একে আমার 3 দিনে বন্দরের বার্থ হায়ার যেমন আমাকে দিতে হবে, সেই সাথে সাথে আবার আমার এই 3 দিনে যে জাহাজের যে ড্যামারেজ আপনারা জানেন 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ, 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরও $60,000 দিতে হবে। বাল্কের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু বাল্ক জাহাজ যেগুলো এখানে যে 4 দিনে যাওয়ার কথা সেই 7 দিনে 6 দিন 7 দিনে যাচ্ছে, যেগুলো ভিতরে ঢুকছে। আর আউটারও জাহাজও তো তার ড্যামারেজ বাড়ছে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিংয়ের এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। একদিকে বন্দরে জাহাজ যেমন বেশি সময় ছিল, তেমনি কম কন্টেইনার নিয়ে জাহাজ ছাড়তে হয়েছে। এর সাথে সময়ের মধ্যে খালি কন্টেইনার বুঝে না পাওয়ায় ক্ষতি হয়েছে শিপিং লাইনের। এই বাস্তবতায় বন্দরে জাহাজের অতিরিক্ত অবস্থানের জন্য যে চার্জ করা হয়েছে তা মওকুফের দাবি তাদের। এক্সপোর্টও কিন্তু আপনার এই 50%, কোনো ক্ষেত্রে 60%, 70% বেশি নেওয়া যায়নি। তো সেই সাথে মনে করেন যে আমাদের যে কন্টেনারগুলো এক্সপোর্ট লোড অবস্থায় ছিল, এই কন্টেনার তো আমরা খালি পাইনি। তাহলে এই যে এটার দিকেও আমরা ব্যবসায় ক্ষতিকর। আমরা তো চাই না যে কন্টেনার ব্লক হয়ে থাকুক। ইম্পোর্টার যেমন তাদের মাল নিতে পারে নাই, ফ্যাক্টরি যেমন এখন কাঁচামালের অভাব ভুগতেছে, কিন্তু আমরাও কিন্তু আমাদের কন্টেনার পাইনি। তাহলে আমরা কন্টেনারটাকে রিউজ করতে পারতাম। আমরা চাচ্ছি যে আমরা বন্দরকে অনুরোধ জানাবো যে এই অতিরিক্ত সময় যে স্টেটা যেটা করা হয়েছে সেটা যেন আমাদেরকে মওকুফ করা হয়। তবে বন্দর নয়, জরিমানা মওকুফের আবেদন মন্ত্রণালয়ে করতে হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে তাদের আবেদন বন্দরের কাছেই, বাকিটা বন্দরের দায়িত্ব। এটা অ্যাকচুয়ালি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষমতা নাই। এটা সরকারি সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আমরা বন্দরকেই করব। বন্দর যদি মনে করে যে সেটা মন্ত্রণালয় করবে, আমরা বা চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগ করব, ওনাকেই করব, যেহেতু উনি আমাদের বন্দরের আমরা সরাসরি চেয়ারম্যান আমাদের এই লুক আফটার করে। যদি ওটা মিনিস্ট্রি অফ শিপিংয়ের আন্ডার পড়ে, তো বন্দর যদি মনে করেন যে তার এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠাবে, ওনারা পাঠাতে পারেন। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে রয়েছে 90টি জাহাজ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বর্জ্য শোধনাগার গত 1.5 বছর ধরে বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। জেলার প্রধান পর্যটন এলাকা আলুটিলা পাহাড়ের খাদে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে বিষাক্ত আবর্জনা নদীতে চলে যাওয়ায় বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির মাছ। প্রতিনিধি কানন আচার্যের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলার এই দৃশ্য খাগড়াছড়ির পৌর এলাকার বর্জ্য ফেলতে একের পর এক গাড়ি আসছে সদর উপজেলার আলুটিলা পাহাড়ে। এতে প্রতিদিন অন্তত 30 টন ময়লা ফেলা হচ্ছে পর্যটন এলাকাটির পাহাড়ের খাদে। এসব বর্জ্য এক পর্যায়ে চলে যাচ্ছে চেঙ্গি নদীতে। অথচ আলুটিলা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কুমিল্লা টিলা এলাকায় প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। 2021 সালে উদ্বোধনের পর কোনো মতে চললেও গত 1.5 বছর ধরে এটি পুরো বন্ধ। জনবসতি এলাকায় এই শোধনাগার স্থাপন নিয়েও রয়েছে স্থানীয়দের আপত্তি। আলুটিলা এলাকায় দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পৌরসভা ময়লা ফেলে আসছে, যার কারণে এখানকার আশেপাশে যারা বসবাস করে তারা
এই দুর্গন্ধ এবং এই বজ্রের ময়লার কারণে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে। যেখানে জনবসতি কম থাকবে ওইসব এরিয়াতে আমি জানি এই সমস্ত প্রকল্প থাকে, কিন্তু গভর্নমেন্ট কী কারণে একটা জনবসতি এরিয়াতে একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পটা শহরের সকল ময়লা এই কুমিল্লা টিলার মধ্যে এনে ফেলাচ্ছে। স্বয়ংক্রিয় বর্জ্য আলাদাকরণ যন্ত্রের অভাবে আধুনিক বর্জ্য শোধনাগারটি কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি খাগড়াছড়ি পৌর মেয়রের। এই বর্জ্যগুলোকে সেপারেট করার জন্য ম্যানুয়ালি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ম্যানুয়ালি এই বর্জ্যগুলোকে সেপারেশন করা যাচ্ছে না। যদি কোনো যন্ত্রপাতি পাই তাইলে আমরা এখানে ওই যে ময়লাগুলোকে যে সেগ্রিগেশন করে আমরা ওই জায়গায় আমরা ময়লাগুলো ফেলবো এবং তার উপর মাটি দিয়ে আমরা জৈব সার তৈরি করব। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, নানা ধরনের দূষিত ময়লা আবর্জনা ও বর্জ্য পদার্থ ছড়া বেয়ে খাগড়াছড়ির একমাত্র প্রাকৃতিক মাছের উৎস চেঙ্গি নদীতে মিশে যাওয়ায় বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছ। এই বর্জ্য ফেলানোর কেন্দ্র স্থানটি যদি অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের এই একমাত্র চেঙ্গি নদী, এই চেঙ্গি নদীতে যে প্রকৃতির বিভিন্ন প্রজাতির মাছের যে অভয়াশ্রম, এটি পুনরুদ্ধার হবে। আধুনিক প্রক্রিয়ায় পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা পরিশোধন করতে 2020 সালে 11 একর জায়গায় গড়ে তোলা হয় শোধনাগারটি। এতে সরকারের সঙ্গে যৌথভাবে অর্থায়ন করে এডিবি ও ওপেক ফান্ড। মাছরাঙা নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সে দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকায় থেমে থেমে গোলার শব্দ এসেছে। সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মিয়ানমার থেকে আসা গোলার শব্দে কেঁপে উঠছে টেকনাফের পৌরসভার জালি এবং সুদারপাড়া। সীমান্তে মিয়ানমারের মুহুর্মুহু গুলির বর্ষণে এপারে বসবাসকারীদের মাঝে অস্বস্তি বাড়ছে। টেকনাফ 2 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্তবর্তী রাখাইনে গোলাগুলি চলছে, ফলে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। টেকনাফ উপজেলার নায়কখং থেকে শাহপুরী দ্বীপ পর্যন্ত 1.5 যুগেরও বেশি সময় ধরে বন্ধ নড়াইল জেলার একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র। নেই কোনো বেসরকারি মৎস্য প্রজনন কেন্দ্র, তাই বাধ্য হয়েই জেলার মৎস্য চাষীদের মাছের পোনা সংগ্রহের জন্য যেতে হয় অন্য জেলায়। এতে একদিকে যেমন পরিবহন খরচ বাড়ছে, তেমনি পড়তে হয় নানা বিড়ম্বনায়। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1982 সালে নড়াইলে প্রায় 10 একর জমির উপর নির্মাণ করা হয় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রটি। শুরুর দিকে 2টি হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করে তা প্রজনন কেন্দ্রে থাকা 8টি পুকুরে বড় করে স্থানীয় মাছ চাষীদের কাছে কম দামে সরবরাহ করা হতো। শুধু মিঠা পানির মাছ না, চিংড়ির পোনাও উৎপাদিত হতো সেখানে। এই মৎস্য প্রজনন কেন্দ্রকে ঘিরে নড়াইল জেলায় গড়ে ওঠে মাছের ঘের ও খামার। 3 দশকে মাছ চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা ঘের ও পুকুরের সংখ্যা প্রায় 13,000। কিন্তু 2005 সাল পর্যন্ত প্রজনন কেন্দ্রটি পুরো চালু থাকলেও প্রশাসনিক জটিলতায় ধীরে ধীরে পোনা উৎপাদন কমতে থাকে। 2012 সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন জেলে এবং খামার ও ঘেরের সাথে জড়িতরা। যত দ্রুত সম্ভব চালু করা যায় তাহলে আমরা যারা মৎস্যজীবী আছি আমাদের জন্য উপকার হবে। এখানে একটা বিশেষ প্রকল্প নিয়ে এই খামারটা আবার চালু করা প্রয়োজন, যাতে নড়াইল জেলা যারা মৎস্য চাষী আছে তারা উপকৃত হয়। মৎস্য কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকায় মৎস্য চাষীরা খুলনা, যশোর, সাতক্ষীরা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা থেকে পোনা সংগ্রহ করে মাছ চাষ করছেন। এতে যেমন পরিবহন খরচ বাড়ছে, তেমনি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে পোনা পরিবহনের সময় অনেক পোনা নষ্ট হয়ে যায়, জানান চাষীরা। বিভিন্ন জেলা থেকে আনতে যেয়ে এতে আমাদের খরচটাও বেশি হচ্ছে এবং রিস্ক হচ্ছে, অনেক পোনা মারা যাচ্ছে দূর থেকে আনতে যায়, তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসা যাওয়ার একটা ঝুঁকি রয়েছে, সেই দিক দিয়ে একটা ঝামেলা, তারপরে সময় অপচয় হচ্ছে। হ্যাচারিটি পুনরায় চালু করতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা এই বিষয়ে আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে, আমরা এস্টিমেট করেছি এটা সংস্কারের জন্য। আশা করতেছি যে আমরা অচিরে এটা কার্যক্রমটা বাস্তবায়ন হবে। আমরা চাচ্ছি যে এই হ্যাচারিটা পুনরায় আবার হোক এবং আধুনিক যে বৈজ্ঞানিক টেকনোলজি, সেটা হচ্ছে প্রোবায়োটিক টেকনোলজি। এই প্রোবায়োটিক টেকনোলজিতে যদি নতুন ডিজাইন করে এখানে একটি হ্যাচারি সরকারিভাবে হয়, আমি মনে করি এই হ্যাচারির পোনা বিক্রি করে পারবে না এবং গভর্নমেন্টও লাভবান হবে, আমরা কৃষকরাও লাভবান হব।
মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় মৎস্য শিল্পের সাথে জড়িত প্রায় ৮০,০০০ মানুষ আর ১৬,০০০ মেট্রিক টন চাহিদার বিপরীতে প্রতি বছর মাছ উৎপাদন হয় ১৮,০০০ মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন এবং জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য স্কয়ার অ্যাগ্রোভেট ডিভিশনকে পুরস্কৃত করা হয়। পরে কালেক্টরেট স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাবনায় পালিত হয়েছে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে গতকাল বিকেলে লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লাইব্রেরির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য এবং পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, লায়ন কাজী রফিকুল আলম এবং সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান। পরে এই উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোরে সাপের কামড়ে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালটিতে আরও 3 জন সাপে কাটা রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিব বিশ্বাসের ছেলে তাজিম বিশ্বাস এবং যশোর সদর উপজেলার বানিয়ালী গ্রামের রিঙ্কু বিশ্বাসের স্ত্রী রোজিনা খাতুনকে সাপে কাটার চিহ্ন নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়। সাপে কাটার বিষয়ে নিশ্চিত না হয় তাদের শরীরে অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয়নি বলে মৃতের স্বজনদের অভিযোগ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি, কয়েক জায়গায় সংঘর্ষ। সারা দেশে চালু হলো ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী। ইন্টারনেট বন্ধের দিনগুলোতে বন্দরে অচল অবস্থায় বাড়তি জাহাজ ভাড়া বোঝা আমদানিকারকদের ঘাড়ে, চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।